হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 11 এর ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 যে পুরো কেমিস্ট্রি রয়েছে, স্পেশালি যে ফিজিক্যাল কেমিস্ট্রি রয়েছে, তার যে বেসিকটা তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমাদের শুরু হবে। তাহলে আমরা ফার্স্ট যে কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো মোল কনসেপ্ট। এই মোল কনসেপ্ট তোমাদের দেওয়ার আগে তোমাদের কিছু টার্ম বা কিছু কনসেপ্ট তোমাদের জেনে নিতে হবে। তার ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো কি আমাদের অ্যাভোগাড্রোস ল। তাহলে অ্যাভোগাড্রো ল কি বলেছে? যদি আমাদের টেম্পারেচার এবং প্রেসার, এই কন্ডিশন কি বলেছে? টেম্পারেচার এবং প্রেসার, এই টেম্পারেচার এবং প্রেসার যদি আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে কি আমাদের ইকুয়াল ভলিউম অফ দ্য গ্যাসেস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস। তার মানে কি, যদি আমাদের দুটো ডিফারেন্ট টাইপের গ্যাস থাকে এক্স এবং ওয়াই, যদি আমাদের এক্স এবং ওয়াই এর ভলিউম যদি সেম থাকে তাহলে কি এক্স এর মধ্যে যদি আমাদের এন সংখ্যক মলিকিউলস থাকে তাহলে কি আমাদের ওয়াই এর মধ্যেও আমাদের কি সেই এন সংখ্যক মলিকিউলস থাকবে। এটাই আমাদের অ্যাভোগাড্রো বলেছে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এখানে আমরা H2 গ্যাস, Cl2 গ্যাস, 2HCl। যদি আমাদের এই H2 গ্যাসের ভলিউম যদি 1 ভলিউম হয় তাহলে আমাদের Cl2 ভলিউম 1 ভলিউম। এই 1 ভলিউম হাইড্রোজেন বা H2 গ্যাসের মধ্যে যদি আমাদের n সংখ্যক মলিকিউলস থাকে তাহলে কি আমাদের এই Cl2 এর মধ্যে কি আমাদের n সংখ্যক মলিকিউলস থাকবে। এটাই আমাদের অ্যাভোগাড্রোস লতে বলা হয়েছে। তো ফার্স্ট যে টার্ম রয়েছে আমাদের অ্যাটমিক মাস, আমরা এখানে অ্যাটমিক মাসের কনসেপ্টটা কি করে বলবো সেটা এখানে বলছি আমি, যে ইট ইজ আ নাম্বার হুইচ ইন্ডিকেটস দ্যাট অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ হাউ মেনি টাইমস হেভিয়ার দ্যান দ্য 1/12 পার্ট অফ মাস অফ অ্যান অ্যাটম অফ কার্বন 12। এখানে কি বলেছে, যখন আমরা কোনো অ্যাটমিক মাস বা অ্যাটমের মাস বের করব তখন আমরা ডিরেক্টলি বের করতে পারবো না। কি করে আমাদের বের করতে হবে? কোনো একটি অ্যাটমের কি মাসের সাথে কম্পেয়ার করে বা রিলেটিভে আমাদের বের করতে হবে। সেটা আমাদের কি কার্বন 12। কার্বনের যে আইসোটোপ রয়েছে তার মধ্যে আমাদের কার্বন 12 যে আইসোটোপ সেটা হলো মোর স্টেবল এবং তার অ্যাবান্ডেন্স আমাদের নেচারে বেশি থাকে। তাহলে তাই আমাদের এই কার্বন 12 এর মাসটাকে আমাদেরকে স্ট্যান্ডার্ড মাস হিসেবে ধরা হয়। স্ট্যান্ডার্ড মাস, তাই এটার সাপেক্ষে বা এটার রিলেটিভে এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমাদের বাকি যত অ্যাটম রয়েছে সেটার আমরা কি মাস বের করব। তাই যেহেতু আমরা একটা জিনিসের রিলেটিভে এটা বের করছি তাই আমরা এটাকে কি বলছি, যে রিলেটিভ অ্যাটমিক মাস। তাই আমরা এটাকে কি বলা হচ্ছে? রিলেটিভ অ্যাটমিক মাস। তাই রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি আমাদের মাস অফ অ্যান অ্যাটম ডিভাইডেড বাই 1/12 ইন্টু মাস অফ অ্যান অ্যাটম অফ কার্বন 12। এখানে যে 1/12 ইন্টু মাস অফ অ্যান অ্যাটম অফ কার্বন 12 এটাকে আমরা কি বলি? 1 অ্যাটমিক মাস ইউনিট অথবা 1 ইউ। তাই এটা মানে কি আলটিমেটলি আমরা বলতে পারছি যে 1 atomic mass unit equals to 1/12 into mass of atom of carbon 12। তাহলে এটাকে ক্যালকুলেশন করে হচ্ছে 1/12 into 1.99 into 10 to the power minus 23, আলটিমেটলি আছে 1.66 into 10 to the power minus 24 গ্রাম। এবং এটাকে যদি আমরা কিলোগ্রামে করি তাহলে হচ্ছে কি আমাদের 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কিলোগ্রাম। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে 1 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়ালস টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম ইকুয়ালস টু 1.66 10 টু দি মাইনাস 27 কিলোগ্রাম। তারপর আমরা পাবো মলিকিউলার মাসের কনসেপ্ট। মলিকুলার মাসটা কি? ইট ইজ দ্য সাম অফ অ্যাটমিক মাসেস অফ এলিমেন্টস প্রেজেন্ট ইন আ মলিকিউল। সাপোজ আমরা মলিকিউল হিসেবে এখানে মিথেন নিচ্ছি, তাহলে মিথেন এই দুটো অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে, তো এই টোটাল যে অ্যাটমের যে মাসটা সেটা মিলে আমাদের এখানে কি পাবো? মলিকুলার মাসটা পাবো। যেমন কার্বনে 12, হাইড্রোজেন 1 4, এখানে 16 হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে যে রিলেটিভ মলিকুলার মাসটা যেটা পাবো, রিলেটিভ মলিকিউলার মাস, সেটা আমরা পাচ্ছি কি এখানে 16। এটাকে যদি আমরা ইউনিটে লিখি তাহলে কি হবে? এখানে মাস অফ 1 molecule of CH4 equals to 16 ইউনিট। তাহলে এটাকে আমি গ্রামে করলে হচ্ছে 16 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম। এইভাবে কি আমরা অ্যাটম এবং মলিকিউলসের কি মাস বের করতে পারি।
দেন আমাদের আসবে কি গ্রাম অ্যাটমিক মাসের কনসেপ্ট। গ্রাম অ্যাটমিক মাস কি, হোয়েন অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ এক্সপ্রেসড ইন গ্রামস ইট বিকামস গ্রাম অ্যাটমিক মাস। মানে আমরা একটু আগে যে কনসেপ্টটা পেলাম যে অ্যাটমিক মাস অথবা মলিকুলার মাস, এই অ্যাটমিক মাসে যে একটা অ্যাটমের মাস, এই অ্যাটমের মাসকে যখন আমরা গ্রামে এক্সপ্রেস করবো তখনই আমরা সেটাকে কি বলবো, গ্রাম অ্যাটমিক মাস। আলটিমেটলি আমাদের গ্রাম যে অ্যাটমিক মাস রয়েছে, গ্রাম অ্যাটমিক মাসটা হলো কি, ইট ইজ দ্য মাস অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট। মানে সাপোজ মনে করো তোমার কাছে একটা এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টের মধ্যে তোমাদের অ্যাভোগাড্রো সংখ্যক নম্বর মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যে অ্যাটম রয়েছে, ওই অ্যাটমটার ভরই তোমাদের কি হচ্ছে, গ্রাম অ্যাটমিক মাস। যে অ্যাভোগাড্রো নম্বর হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এই যে সংখ্যক আমাদের অ্যাটম থাকবে, সেই যে অ্যাটমটা, যে সেই অ্যাটমগুলোর যে ভর, সেটাকে আমরা কি বলবো এখানে, গ্রাম অ্যাটমিক মাস বলবো। তারপর রয়েছে কি আমাদের গ্রাম মলিকুলার মাস। গ্রাম মলিকুলার মাস, হোয়েন মলিকুলার মাস অফ অ্যান এলিমেন্ট ইজ এক্সপ্রেসড ইন গ্রামস ইট বিকামস গ্রাম মলিকুলার মাস। ইট ইজ দ্য মাস অফ অ্যাভোগাড্রো নম্বর অফ মলিকিউলস অফ আ সাবস্টেন্স। সেম যেভাবে আমাদের গ্রাম মলিকুলার মাস থেকে গ্রাম যে মলিকুলার মাস, সেই মলিকুলার মাসকে যখন আমরা গ্রামে এক্সপ্রেস করবো তখনই সেটা হয়ে যাবে কি আমাদের গ্রাম মলিকুলার মাস। সাপোজ মনে করো আমরা এখানে ওয়াটার নিলাম, H2 এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি, 1 মলিকুল অফ H2 এর আমাদের কি 1 molecule of H2O mass of 1 molecule of H2 equals to কি 18 ইউনিট অথবা AMU অ্যাটমিক মাস ইউনিট। এটাকে যখন আমরা ডিরেক্টলি গ্রামে লিখবো তখনই সেটা হয়ে যাবে কি আমাদের গ্রাম মলিকুলার মাস। যেমন গ্রাম মলিকিউলার মাস অফ H2O equals to 18 গ্রাম। ডিরেক্টলি যখন গ্রামে লিখবো সেটাই আমাদের কি হয়ে যাবে, গ্রাম মলিকুলার মাস হয়ে যাবে। আর গ্রাম মলিকুলার মাস মানে কি, আমাদের এখানে যে H2O রয়েছে, এই H2O এলিমেন্টের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক যে মলিকিউল রয়েছে সেটারই ভর, সেটাই হলো কি আমাদের আলটিমেটলি কি গ্রাম মলিকিউলার মাস। তো তারপর আমার মেন পয়েন্ট যেটা মূল কনসেপ্ট, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, সেটাতে আমরা চলে এসেছি। এখানে কি আমরা জানি যে 1 মোল ইজ দ্য কালেকশন অফ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পার্টিকেলস। মানে পার্টিকেলস মানে কি, পার্টিকেলস মানে আমার এখানে অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে, অথবা আয়ন্স হতে পারে, এইগুলো আমাদের পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোর মধ্যে আমাদের যদি 1 মোল, তখনই বলবো এই পার্টিকুলকে 1 মোল তখনই বলবো যখন আমাদের কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কি পার্টিকেল থাকবে। তাহলে এক্সাম্পল হিসাবে আমাদের সাপোজ 1 mole of oxygen atoms equals to 6.022 into 10⁻23 atoms of oxygen. 1 mole of H2O molecule equals to 6.022 into 10⁻23 সংখ্যক molecules of H2O। এই কনসেপ্ট থেকে আমাদের কি আছে, মোলার মাসের ধারণাটা এসছে। তার মানে কি, মোলার মাস মানে হলো মাস অফ ওয়ান মোল অফ সাবস্টেন্স। তাহলে আলটিমেটলি আমরা মোলার মাস কাকে বলবো, যখন আমাদের কি যখন আমাদের কোনো একটা সাবস্টেন্স থাকবে, সেই সাবস্টেন্সে 1 মোল হিসেবে থাকলে সেই 1 মোল সাবস্টেন্সের যে মাস সেটাই আমাদের কি মোলার মাস। এবং 1 মোল সাবস্টেন্স 1 মোল মাস অফ 1 মোল অফ সাবস্টেন্স মানে কি আমাদের 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মলিকিউলস অথবা অ্যাটমস। সেই অ্যাটম বা মলিকিউলসের যেটা মাস সেটাও আমাদের কি মোলার মাস হিসেবে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমাদের ফার্স্ট যে কনসেপ্ট, তারপরে যে কনসেপ্টটা আছে, এখানে আমরা 3টে কনসেপ্ট শিখবো মূল কনসেপ্টের মধ্যে। যে কনসেপ্টগুলোর মাধ্যমে আমরা যে আমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষায় আছে সেই কোশ্চেনগুলো আমরা কি করে অ্যাটেন্ড করতে পারি সেটাই মেনলি আমরা এখানে দেখাবো। যে তোমাদের কোশ্চেনে কি কি টার্ম থাকলে কোন ফর্মুলা ইউজ হবে, কোনটা থাকলে কোন ফর্মুলা ইউজ করবো না, মেনলি এইগুলো এখানে আমরা আলোচনা করব। ফার্স্ট যে কনসেপ্ট অনেক আমাদের এখানে দেখবো যে যদি আমাদের কোনো কোশ্চেনে ওয়েট গিভেন থাকে,
কোনো এলিমেন্ট যদি ওয়েট গিভেন থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে, যদি আমাদের মোল সংখ্যা নাম্বার অফ মোলস n হয় তাহলে আমাদের কি হবে, গিভেন ওয়েট বাই মোলার মাস। এই ফর্মুলা ইউজ করে আমরা কি নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে পারবো। তাহলে ফার্স্ট যে আমাদের প্রবলেম রয়েছে এখানে ফাইন্ড মোলস অফ 8 গ্রাম অফ CH4, তাহলে কি করে এটা বের করব। এখানে আমাদের কি দেওয়া রয়েছে, এখানে আমাদের মিথেনের ওয়েট দেওয়া রয়েছে, কত ওয়েট দেওয়া আছে 8 গ্রাম। এই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ মোলস বের করতে গেলে কি বের করতে হবে, গিভেন ওয়েট বাই CH4 এর মোলার মাস। তো CH4 মোলার মাস কত, 12 প্লাস 4 ইন্টু 1, 8/16। তাহলে আমাদের মোল সংখ্যা কত হচ্ছে 0.5। এইভাবে আমাদের যদি ওয়েট গিভেন থাকে সেক্ষেত্রে আমার কি মোল নাম্বার অফ মোলস বা মোল সংখ্যা বের করতে হবে। তো নেক্সট আমাদের যে কনসেপ্টটা করব এখানে হচ্ছে হলো, যদি আমাদের কোশ্চেনে কি দেওয়া থাকে, নাম্বার অফ মলিকিউলস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করে নাম্বার অফ মোলস বের করব। ইফ নাম্বার অফ মলিকিউলস গিভেন, সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ মোলস হবে নাম্বার অফ মলিকিউলস গিভেন বাই অ্যাভোগাড্রো সংখ্যক নম্বর Na, যেখানে Na ইকুয়ালস টু 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটমস আর মলিকিউলস। তাই এটার উপর ভিত্তি করে যে কোশ্চেনটা আমরা এখানে রেখেছি সেটা হলো ফাইন্ড মোলস অফ 12.044 ইন্টু 10⁻22 মলিকিউলস অফ ইউরিয়া। তাহলে কি আমাদের এখানে ইউরিয়ার নাম্বার অফ মলিকিউলস দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এত মলিকিউলস অফ ইউরিয়ার কত সংখ্যক মোল রয়েছে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ মোলস অফ ইউরিয়া হবে given number of molecules 12 into 044 into 10⁻22 by 6.022 into 10⁻23। এখানে আমাদের 2 হচ্ছে 0.2। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে নাম্বার অফ মলিকিউলস বেরোচ্ছে 0.2। তাহলে এখানে আমরা দুটো কনসেপ্ট শিখলাম, কি কি ক্ষেত্রে আমরা এই দুটো কনসেপ্টের মাধ্যমে নাম্বার অফ মোলস বের করতে পারি, যদি ফার্স্ট আমাদের ওয়েট গিভেন থাকে এবং সেকেন্ড যদি আমাদের কি নাম্বার অফ মলিকিউলস গিভেন থাকে, তাহলে আমরা এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। তা পরবর্তী যে কনসেপ্ট রয়েছে, যদি আমাদের কোনো কোশ্চেন যদি বলে নাম্বার অফ মোলস বের করতে বলে এবং সেই ক্ষেত্রে যদি আমাদের ভলিউম গিভেন থাকে, সেই ভলিউম যদি গিভেন থাকে সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যেমন ইফ volume is given then number of molecules equals to given volume by 22.4 লিটার। একটা কথা এখানে মনে রাখতে হবে, এখানে যে ভলিউমটা থাকবে ক্যালকুলেট করবে সেটা আমাদের অলওয়েজ ক্যালকুলেট করতে হবে লিটারে, এটা আমাদের খুব মনে রাখতে হবে স্টার। তাহলে এটার উপর বেসিস করে যে আমরা কোশ্চেনটা রেখেছি সেটা আমরা কি করে ক্যালকুলেট করব, the number of molecules O2 at STP given volume 44.8 44.8 and 12.4 2, आंसर হচ্ছে 2। তাহলে কি এইভাবে আমরা নাম্বার অফ মোলস বের করতে পারবো যদি কোশ্চেন আমাদের দেওয়া থাকে এই তিনটে কনসেপ্টের মাধ্যমে। দেন আমাদের রয়েছে পার্সেন্টেজ কম্পোজিশন বা মাস পার্সেন্টেজ যদি দেওয়া থাকে কোনো কম্পাউন্ডে, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রতিটা এলিমেন্টের কি কতটা পার্সেন্টেজ ওই কম্পাউন্ডের মধ্যে রয়েছে সেটাই আমাদের এটাই বের করতে হবে এই পার্সেন্টেজ কম্পোজিশন ক্যালকুলেশনের মাধ্যমে। পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্ট equals to atomic weight of element into number of element by molecular weight of the compound। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি। তাহলে ফার্স্ট আমাদের আছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এই ম্যাগনেসিয়াম কার্বনেট কি করে যদি আমাদের বের করা হয় পার্সেন্টেজ ম্যাগনেসিয়াম কত রয়েছে, সেক্ষেত্রে আমরা কি করে বের করবো, এখানে কি অ্যাটমিক ওয়েট। তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ওয়েট কত আমাদের এখানে 24
আর ম্যাগনেসিয়াম এখানে কটা আছে, একটা আছে, তার কারণে এখানে 1। কি বলা হয়েছে এখানে, নাম্বার অফ এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট থাকবে, তাই যেহেতু ম্যাগনেসিয়াম এখানে একটা রয়েছে তাই এখানে আমরা 1 গুণ করেছি, বাই টোটাল কি মলিকুলার ওয়েট অফ দ্য কম্পাউন্ড, টোটাল যে কম্পাউন্ড রয়েছে তার মলিকুলার ওয়েট কত, তাহলে 24 প্লাস কার্বনে 12 প্লাস 3 ইন্টু 16, 24 বাই 48, 14, 5 আর 2 7, তাহলে আমাদের এটা বেরোচ্ছে পার্সেন্টেজ ম্যাগনেসিয়াম আমাদের এত রয়েছে, এটাকে আমাদের 100 দিয়ে ভাগ করে যা হবে সেটা আমাদের বের করতে হবে এখানে। এইভাবে আমরা প্রতিটা এলিমেন্টের কি পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে পারি। যেমন এখানে H2SO4 রয়েছে, এখানে আমি H2SO4 যদি আমাদের পার্সেন্টেজ হাইড্রোজেন বের করতে বলে, তো কি করে বের করবো, এখানে হাইড্রোজেন দেখতে হচ্ছে, হাইড্রোজেন আর মোলার মাস কত, অ্যাটমিক ওয়েট 2, আর এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো রয়েছে, তাই এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তারপর টোটাল H2SO4 কি বের করতে হবে, আমাদের কি মলিকুলার ওয়েট বের করতে হবে, 2 প্লাস সালফার 32 প্লাস 16 গুণ 4, 34 প্লাস 4 64, 4, তারপর লাস্টে 100 দিয়ে আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। আমাদের যখনই আমাদের পার্সেন্টেজ কম্পোজিশন বের করতে তখন সবসময় আমাদের পার্সেন্টেজে লিখতে হবে। এইভাবে যেমন হাইড্রোজেন বের করে, এইভাবে সালফারে আমাদের বের করতে হবে, সেভাবে আমাদের অক্সিজেনে বের করতে হবে। এইভাবে আমাদের কি কোনো কম্পাউন্ডে প্রতিটা এলিমেন্টে কি পার্সেন্টেজ কম্পোজিশন আমরা বের করতে পারবো। তারপরে যেটা রয়েছে ডেনসিটি। যখন আমরা ডেনসিটি আলোচনা করবো তখন আমরা দুভাবে ডেনসিটিকে এক্সপ্রেস করতে পারি, একটা হলো কি আমাদের অ্যাবসলিউট ডেনসিটি, আর একটা কি হলো আমাদের কি রিলেটিভ ডেনসিটি। তো ফার্স্ট যেটা রয়েছে আমাদের অ্যাবসলিউট ডেনসিটি, তো অ্যাবসলিউট ডেনসিটি কি করে বের করব, এই ক্ষেত্রে যখন এই যে আমরা যেটা অ্যাবসলিউট ডেনসিটি এবং রিলেটিভ ডেনসিটি এখানে যেটা আলোচনা করব সেটা মেইনলি আমরা করব হচ্ছে সলিড এবং লিকুইডের জন্য, ফর সলিড অ্যান্ড লিকুইড। তো ফার্স্ট কেসে যদি আমাদের ডেনসিটি স্মল ডি দিয়ে ডিনোট করা হয় তাহলে কি হবে, আমাদের অ্যাবসলিউট ডেনসিটি মাস বাই ভলিউম, যেখানে মাস থাকবে আমাদের গ্রামে, ভলিউম থাকবে আমাদের কি মিলিটারে। এইভাবে যদি আমাদের কোনো কোশ্চেনে মাস এবং ভলিউম, গ্রাম এবং ভলিউম মিলিলিটার দেওয়া থাকে তাহলে কি সেই সলিড অথবা লিকুইডের কি আমরা ডেনসিটি অ্যাবসলিউট ডেনসিটি বের করতে পারবো। আর দ্য রিলেটিভ ডেনসিটি কি, রিলেটিভ ডেনসিটি সেটাকে বলবো যখন কোনো ডেনসিটি বের করা হবে কোনো আরেকটি জিনিসের রিলেটিভে বের করব তখনই সেটা আবার সাপেক্ষে বের করব, সেটা আমাদেরকে রিলেটিভ ডেনসিটি হবে। এই ক্ষেত্রে আমরা সলিড এবং লিকুইডের রিলেটিভ ডেনসিটি কার সাপেক্ষে বের করি, ওয়াটারের ডেনসিটির উপর সাপেক্ষে করি। ওয়াটার ডেনসিটি কোন টেম্পারেচার, 0 ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের ওয়াটারের ডেনসিটি যেটা তার সাপেক্ষে আমরা কি রিলেটিভ ডেনসিটি এখানে বের করব। তাই এই ক্ষেত্রে আমাদের রিলেটিভ ডেনসিটি যদি আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করি তাহলে হবে ডেনসিটি অফ সাবস্টেন্স সলিড অথবা লিকুইড বাই ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইভাবে আমরা রিলেটিভ ডেনসিটি বের করতে পারবো, কার সাপেক্ষে করব, ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা জানি কি 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারের ডেনসিটি কত হয়, 1 গ্রাম পার সিসি। তাহলে আলটিমেটলি আমরা কি জানি, এটার ইউনিট হবে কি গ্রাম পার সিসি। তাহলে এই গ্রাম পার সিসি কেটে যাচ্ছে, আলটিমেটলি কি আমাদের রিলেটিভ ডেনসিটি কোনো ইউনিট থাকছে না, যার কারণে আমাদের রিলেটিভ ডেনসিটি কি হচ্ছে, ইউনিটলেস একটা ভ্যালু হচ্ছে, ইউনিটলেস। আর এই রিলেটিভ ডেনসিটিকে আমরা কি বলতে পারি, স্পেসিফিক গ্র্যাভিটি বলি, স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে কি রিলেটিভ ডেনসিটি অথবা স্পেসিফিক গ্র্যাভিটি জাস্ট আ নাম্বার, যার কোনো ইউনিট থাকে না। তাহলে দেখো একটা কোশ্চেন রয়েছে, যদি ইফ ডেনসিটি যদি আমাদের এক্স গ্রাম পার মিলিলিটার হয় সেই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি কত। তো স্পেসিফিক গ্র্যাভিটি আমি কি বললাম, যে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা জাস্ট যে নম্বরটা থাকবে সেই নম্বরটা হলো আমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা আমাদের ইউনিট ছাড়া যেটা বসাতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি কি হচ্ছে, অনলি এক্স। বোঝা গেল।
স্পেশাল কেস ফর গ্যাস খুবই ইম্পর্টেন্ট, এটা এই টপিকটা খুব ভালো মনোযোগ দিয়ে দেখবে যে যখন গ্যাস দেওয়া থাকবে সেই গ্যাসের ক্ষেত্রে কি করে আমাদের অ্যাবসলিউট ডেনসিটি বের করতে হয়। নর্মালি আমরা লিকুইড এবং সলিডের ক্ষেত্রে যেভাবে আমরা অ্যাবসলিউট ডেনসিটি বা রিলেটিভ ডেনসিটি বের করি, গ্যাসের ক্ষেত্রে আমরা সেভাবে বের করি না। তোমরা সকলে জানো পিভি ইকুয়ালস টু এনআরটি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখান থেকে আমরা জানি পি মানে প্রেশার, ভি মানে ভলিউম, এনকে আমরা এভাবে লিখতে হবে ওয়েট বাই মাস, গ্যাস কনস্ট্যান্ট, টেম্পারেচার। পি ইন্টু এমকে যদি এই পাশে নিয়ে আসি, ভি ইন্টু এম ডাব্লিউ আর টি। আর আমরা জানি কি ডি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, আর এখানে মাস এম ইন্টু ভি। P equals to W by V into M RT। এই W by V কে আমরা কি হিসাবে লিখতে পারি? এই W by V কে আমরা কি হিসাবে লিখতে পারি? D হিসাবে লিখতে পারি, কারণ এটা আমাদের ডেনসিটি ফর্মুলা। তাহলে এখানে আলটিমেট হচ্ছে P equals to D by M RT। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাবসলিউট ডেনসিটি অফ গ্যাস কি হচ্ছে? D গ্যাস equals to P M by RT। আর এখানে আমাদের কন্ডিশন কি? এখানে প্রেসার এবং টেম্পারেচার কি আমাদের কনস্ট্যান্ট, আরও আমাদের কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে এখানে ডি গ্যাস ডিরেক্টলি প্রপোর্শনাল টু আমাদের কি মোলার মাস। তাহলে কি আমাদের অ্যাবসলিউট ডেনসিটি ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে যখন আমরা অ্যাবসলিউট ডেনসিটি বের করব, তখন আমাদের কি যে অ্যাবসলিউট ডেনসিটি গ্যাসের হবে সেটা আমাদের কি মোলার মাসের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। সে সাপোজ মনে করো তোমাদের কোশ্চেন যদি এইভাবে থাকে, দুটো গ্যাস দেওয়া রয়েছে এখানে, একটা এক্স গ্যাস X1, একটা X2। এক্স এর ডেনসিটি যদি আমাদের D1 হয়, দুটো গ্যাস এখানে দুটোই গ্যাস, X2 D2, এবং এটা যদি আমাদের M1 হয় মোলার মাস, এবং X2 গ্যাস যদি M2 হয়, তাহলে আমাদের রিলেশনটা কেমন হবে? D1 বাই D2 ইকুয়ালস টু M1 বাই M2। কন্ডিশন কি আমাদের? প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। আর একটা কথা মনে রাখবে, এখানে যে ভিটা থাকবে এটা অলওয়েজ থাকবে লিটারে, এই জিনিসটা মনে রাখতে হবে। আর যে এই ক্ষেত্রে যে আমরা যখন লিটার থেকে আর এর যে ভ্যালুটা আমরা কি লিখি 0.082, এটা আমাদের মনে রাখতে হবে এখানে। তারপর কি আমরা রিলেটিভ ডেনসিটি অফ গ্যাস বের করব। তো রিলেটিভ ডেনসিটি অফ গ্যাসটা কি? ডেনসিটি অফ আ গ্যাস উইথ রেসপেক্ট টু অ্যানাদার গ্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেশার। তার কন্ডিশনটা আমার কি বলেছে এখানে? কন্ডিশন হলো যদি আমাদের টেম্পারেচার এবং প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কোনো একটা গ্যাসের ডেনসিটি আমাদের বের করতে হবে তখন অন্য একটি গ্যাসের রেসপেক্টে ডেনসিটির। তো এখানে ভেপার, তারপর আমাদের ভেপার ডেনসিটি কনসেপ্ট। ভেপার ডেনসিটি কি? ডেনসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন গ্যাস অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এখানে আমাদের রিলেটিভ ডেনসিটি অফ গ্যাস কি হবে? ডেনসিটি অফ ওয়ান গ্যাস উইথ রেসপেক্ট টু ডেনসিটি অফ অ্যানাদার গ্যাস। কন্ডিশন কি? কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড টেম্পারেচার। আর এই ভেপার ডেনসিটি কীভাবে বের করবো আমরা? এখানে ভেপার ডেনসিটি তখনই বের হবে এইভাবে, ভিডি মানে ভেপার ডেনসিটি, ডেনসিটি অফ গ্যাস উইথ রেসপেক্ট টু অ্যানাদার গ্যাস। যেমন সাপোজ মনে করো একটা গ্যাসের ডেনসিটি এখানে আমরা D1 ধরলাম, সেই গ্যাসের ডেনসিটি এবং আরেকটা কত অ্যাট কনস্ট্যান্ট প্রেশার হাইড্রোজেন গ্যাস DH2। তা আমরা আগে যেটা দেখলাম এখানে যে এখানে ডি আমাদের কি ডি গ্যাসের ক্ষেত্রে আমাদের অ্যাবসলিউট ডেনসিটি কার সাথে? মোলার মাসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি M1 বাই MH2। আর আমরা কি জানি হাইড্রোজেনের মোলার মাস কত? 2। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি 2। তাহলে এই ক্ষেত্রে আমার ভেপার ডেনসিটি কি করে ফর্মুলা হচ্ছে লাস্ট, ভেপার ডেনসিটি ইকুয়ালস টু মোলার মাস অফ এনি গ্যাস বাই 2। এটা আমাদের একটি ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখতে হবে। এইভাবে আমরা সলিড, লিকুইড এবং গ্যাসের রিলেটিভ ডেনসিটি, তারপর অ্যাবসলিউট ডেনসিটি, ভেপার ডেনসিটি গ্যাসের, এগুলো বের করতে হবে আমাদের। যে এই টার্মগুলো মনে রাখবে, ক্যাপিটাল ডি মানে ডেনসিটি, স্মল এন মানে মোলস, ভিডি মানে ভেপার ডেনসিটি, ডাব্লিউ মানে ওয়েট, ক্যাপিটাল এম মানে মলিকুলার ওয়েট, আর ডি মানে রিলেটিভ ডেনসিটি, এডি মানে অ্যাবসলিউট ডেনসিটি, আর এন মানে নাম্বার অফ এন্টিটিস বা নাম্বার অফ পার্টিকেলস, যেমন মলিকুলস, মোলস, অ্যাটমস এটসেট্রা।
দেন একটা এখানে রয়েছে ভেপার ডেন্সিটি অফ সালফার ডাইঅক্সাইড। এই ভেপার ডেন্সিটি ফর্মুলা দিয়ে কি করে আমরা সালফার ডাইঅক্সাইডের ভেপার ডেন্সিটি বের করতে হবে, কতটা ইজিলি হয়ে যাচ্ছে কোশ্চেন আমাদের এখানে। ভিডি অফ সালফার ডাইঅক্সাইড, তাহলে আমরা ফর্মুলাতে কি জেনেছি, মোলার মাস অফ দ্য গ্যাস। তাহলে সালফার ডাইঅক্সাইড মোলার মাস কত, 32 প্লাস 2 ইন্টু 16 বাই কি 2, 2টা কি হচ্ছে কি মোলার মাস অফ হাইড্রোজেন, 32 প্লাস 32 2 64 বাই 2 32। তাহলে কি আমাদের ভেপার ডেন্সিটি অফ সালফার ডাইঅক্সাইড গ্যাস কত হচ্ছে আমাদের 32। এইভাবে আমাদের ভেপার ডেন্সিটি কিন্তু কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন সলভ করতে হবে আমাদের। দেন আমরা ওই এভারেজ অ্যাটমিক ওয়েট, এভারেজ অ্যাটমিক ওয়েটের কনসেপ্টটা আমাদের কি আইসোটোপের থেকে এসে, মেইনলি আমাদের নেচারে যে আইসোটোপগুলো রয়েছে সেসব আইসোটোপ মনে করো আইসোটোপ 1, আইসোটোপ 2, আইসোটোপ এরকম 3টে আইসোটোপ রয়েছে, আইসোটোপ 3, 3টে আইসোটোপে যদি আমাদের আলাদা আলাদা বা ডিফারেন্ট অ্যাবান্ডেন্স থাকে নেচারে, তখনই আমাদের কি এই এভারেজ অ্যাটমিক ওয়েটের কনসেপ্টটা আসে। সাপোজ মনে করো আইসোটোপ 1, আইসোটোপ 2, আইসোটোপ 3, এটা ডিফারেন্ট পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স রয়েছে নেচারে। সেই ক্ষেত্রে আমাদেরকে এভারেজ অ্যাটমিক ওয়েট বের করতে হয়। যেমন এভারেজ অ্যাটমিক ওয়েটের ফর্মুলাটিকে ইকুয়ালস টু পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ ফার্স্ট আইসোটোপ ইন্টু অ্যাটমিক ওয়েট অফ ফার্স্ট আইসোটোপ। এইভাবে প্লাস দিয়ে বাকি আমাদের কি বাকি আইসোটোপগুলো অ্যাবান্ডেন্স এবং ওয়েট গুণ করে আলটিমেটলি লাস্টে কি আমাদের 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে, এটা এখানে মেনলি বলা হয়েছে। যেমন আমরা কোশ্চেন সলভ করলে কী করে দেখবো, যেমন এখানে ক্লোরিন দেওয়া রয়েছে, ক্লোরিনের দুটো আইসোটোপ হয়, ক্লোরিন 35 আর ক্লোরিন 37। সেই ক্ষেত্রে ক্লোরিন 35-এর পার্সেন্টেজ প্রেজেন্স রয়েছে আমাদের 80 এবং ক্লোরিন 37-এর রয়েছে আমাদের 20। দুটো আলাদা ডিফারেন্ট অ্যাবান্ডেন্স রয়েছে আমাদের নেচারে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এভারেজ অ্যাটমিক ওয়েট কী করে বের করবো, যে এভারেজ অ্যাটমিক ওয়েট ইকুয়ালস টু ক্লোরিন 35। তো ক্লোরিন 35-এর আমাদের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স কত রয়েছে 80 এবং অ্যাটমিক ওয়েট কত রয়েছে 35 প্লাস ক্লোরিন 37-এর আমাদের পার্সেন্টেজ কত রয়েছে অ্যাবান্ডেন্স 20, আর এখানে আমাদের অ্যাটমিক ওয়েট কত রয়েছে 37। এই অ্যাটমিক ওয়েট আর অ্যাবান্ডেন্সটা গুণ করে আলটিমেটলি লাস্টে আমাদের 100 দিয়ে ভাগ করে দেবো। তা ক্যালকুলেশন করলে হয় 5040 324 আর 4 8 প্লাস 7 দুগুণে 14 0 3 দুগুণে 6 আর 1 7। তো আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করে যা হবে যেটা আনসার হবে সেটা। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের আনসার হচ্ছে এখানে 35.4। এটা হলো আমাদের কি এভারেজ অ্যাটমিক ওয়েট। এরপর আসবে আমাদের কি মিন মোলার মাস। মিন মোলার মাসের কনসেপ্টটা আমাদের কখন আসবে, মনে করো কখন আমাদের একটা কন্টেনার রয়েছে, এই কন্টেনারে যদি আমাদের কোনো গ্যাসের মিক্সচার থাকে, সাপোজ মনে করো গ্যাস 1, গ্যাস 2, গ্যাস 3, তিনটে আমাদের ডিফারেন্ট টাইপ অফের গ্যাস রয়েছে। এই তিনটে গ্যাসে যদি আমাদের মিক্সচার থাকে, সেই মিক্সচারের থেকে আমরা যে মাসটা মোলার মাস যখন বের করতে চাইবো তখনই আমাদের মিন মোলার মাসের কনসেপ্টটা আসবে। তাহলে আমাদের মিন মোলার মাসের কনসেপ্টটা কী আসছে, যদি আমাদের গ্যাস অনের নাম্বার অফ মোলস n1 হয় এবং মোলার মাস m1 হয়, গ্যাস 2 n2 m2 এবং গ্যাস 3 নাম্বার অফ মোলস n3 এবং মোলার মাস m3 হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হবে n1 m1 প্লাস n2 m2 প্লাস n3 m3 বাই টোটাল যে নাম্বার অফ মোলস n1 প্লাস n2 প্লাস n3। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এইভাবে আমাদের মিন মোলার মাস বের করতে হয়। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা মডিফাই করি কি হচ্ছে এখানে, n1 মানে কি w1 বাই m1 প্লাস m1, w2 by m2 into m2, w3 by m3 into m3 by n1 plus n2 plus n3, 1 plus w2 plus w3 by n1 plus n2। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আলটিমেটলি আমাদের কি মিন মোলার মাস কি হচ্ছে, আমাদের টোটাল ওয়েট, যে আমাদের যে গ্যাস রয়েছে গ্যাসের টোটাল ওয়েট বাই টোটাল নাম্বার অফ মোলস। তাহলে ফাইন্ড মিন মোলার মাস কি করে আমরা মিন মোলার মাস বের করতে, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা
মিন মোলার মাস অক্সিজেনে কত রয়েছে, N1 রয়েছে 16 ইন্টু মোলার মাস অফ অক্সিজেন কত আমাদের এখানে 32 প্লাস 80 ইন্টু 28 নাইট্রোজেনের, কারণ 3 ইন্টু 44 CO2 কার্বনের 12 প্লাস 32 44 প্লাস সালফার ডাইঅক্সাইড এখানে 64 ইন্টু 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল পার্সেন্টেজ, কত হচ্ছে এখানে টোটাল যোগ করলে হচ্ছে 16 প্লাস 80 প্লাস 3 প্লাস ইন টোটাল হচ্ছে আমাদের তাহলে কত, এখানে নিচে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 2948, তো আলটিমেটলি আমাদের আনসার আছে 29.48। এইভাবে কি আমাদের মিন মোলার মাস আমাদের কি ক্যালকুলেট করতে হবে। তো লাস্ট রয়েছে লিমিটিং রিয়েজেন্ট। এতক্ষণ তোমরা যে আমাদের মোল কনসেপ্টের ধারণা হলো, সেই মোল কনসেপ্টের ধারণা তো ঠিক আছে, সে ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এখন যে টপিকটা আমরা আলোচনা করবো সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটি এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে সব থেকে বেশি এবং সব থেকে কনসেপ্ট এখানে তোমাদের ক্লিয়ার রাখতে হবে যে লিমিটিং রিয়েজেন্ট আমাদের কি করে বের করতে হবে, কিভাবে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ব্যালেন্স ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা লিমিটিং কোনটা লিমিটিং রিয়েজেন্ট কোনটা আমাদের লিমিটিং রিয়েজেন্ট না, সেটা আমাদের আইডেন্টিফাই করার জন্য এই কনসেপ্টটা এখানে নেওয়া হয়েছে। খুবই একটি ইম্পর্টেন্ট টপিক এটি। তো লিমিটিং রিয়েজেন্ট কি, রিয়েজেন্ট বলতে দ্য রিয়েজেন্ট হুইচ ইজ কনজিউমড ফার্স্ট ইন দ্য কেমিক্যাল রিয়াকশন। মনে করো একটা কেমিক্যাল রিয়াকশন দেওয়া রয়েছে, সেই কেমিক্যাল রিয়াকশনের মধ্যে যদি আমাদের দুটো রিয়াক্ট্যান্ট থাকে, ওই দুটো বা তিনটে রিয়াক্ট্যান্টের মধ্যে যে রিয়াক্ট্যান্টটা আমাদের ফার্স্ট কনজিউম হবে, বুঝলে, ফার্স্ট যে রিয়াক্ট্যান্টটা কনজিউম হবে সেটাই আমাদের কি লিমিটিং রিএজেন্ট। তাহলে আমরা একটা কোশ্চেন যদি এখানে নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশন দেওয়া রয়েছে a প্লাস 2b ইকুয়ালস টু 3c। তাহলে আমাদের এই এ এবং বি দুটো আমাদের রিয়াক্ট্যান্ট, এই দুটি রিয়াক্ট্যান্টের কি আমাদের নাম্বার অফ মোলস গিভেন, কোশ্চেনে যে গিভেন মোল দেওয়া রয়েছে, আমার গিভেন মোল কত দেওয়া আছে, এর দেওয়া রয়েছে 2 মোল এবং বি এর দেওয়া রয়েছে 8 মোল। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এর 2 মোল রয়েছে, বি এর 8 মোল রয়েছে, এর মধ্যে আমাদের কতটা মোল রিয়াক্ট করলো, তাহলে কি রিয়াক্টেড মোল। তো রিয়াক্টেড মোল আমরা কি করে বের করবো, রিয়াক্টেড মোল দেখো ভালো করে যে গিভেন যে মোল থাকবে সেই গিভেন মোল ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এলিমেন্ট। এই যেখানে যে এ মৌলটা রয়েছে সেই এ মোলের কোএফিসিয়েন্ট কত, এখানে 1, তাহলে কি আমাদের কোএফিসিয়েন্ট এখানে 1 হবে, 1 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের বি এর ক্ষেত্রে আমাদের গিভেন মোল কত 8, এটার কোএফিসিয়েন্ট কত 2, এই 2 দিয়ে আমাদের ভাগ করে দেবো এটা। এইভাবে আমরা কি মোল কতটা রিয়াক্ট করলো সেটা আমরা কি বের করতে পারবো। তা আলটিমেটলি আমাদের কত হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা আমাদের 2, তাহলে এখানে আমাদের রিয়াক্টেড মোল এটা 2 হচ্ছে, এটা 4 হবে। এর মধ্যে রিয়াক্টেড মোল যেটা আমরা বের করবো এর মধ্যে সবচেয়ে কম ভ্যালু যেটা থাকবে সেটা হলো কি আমাদের লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে আমাদের এ এর বেরিয়েছে 2, বি এর বেরিয়েছে 4, তাহলে আলটিমেটলি আমাদের এখানে এ হলো কি আমাদের লিমিটিং রিয়েজেন্ট, এ ইজ আ লিমিটিং রিয়েজেন্ট। এইভাবে কি আমাদের লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে কোনো ব্যালেন্সড ইকুয়েশন দেওয়া থাকলে। নেক্সট কোশ্চেন আমাদের এখানে আমাদের কি গিভেন মোল দেওয়া রয়েছে, মোল গিভেন। একটা কথা সবসময় মনে রাখবে যখন আমরা লিমিটিং রিয়েজেন্ট দেখব, যখন আমাদের দুটো রিয়াক্ট্যান্ট দেওয়া থাকবে, যদি আমাদের কোশ্চেনে যে দুটো রিয়াক্ট্যান্টের যদি আমাদের নাম্বার অফ মোলস গিভেন থাকে বা কোশ্চেন দেওয়া থাকে, তাহলে আমাদের ফার্স্ট মাথায় আসবে যে এখানে এটা লিমিটিং রিয়েজেন্টে আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। তাহলে আমাদের এখানে যে 5.6 মোল আর এখানে 3.2 অক্সিজেন রয়েছে, তাহলে আমাদের কতটা মোল রিয়াক্ট করলো, মোলস রিয়াক্টেড given mole by the coefficient of H2 এখানে 1 আর এই ক্ষেত্রে আমাদের কি অক্সিজেনের ক্ষেত্রে 3.2 মোল আর কোএফিসিয়েন্ট কত হাফ, 5.6 equals to 3.2 into 2 6.4। এক্ষেত্রে আমাদের 5.6 6.4 এর থেকে ছোট, তার মানে আমাদের এখানে H2 হলো লিমিটিং রিয়েজেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, এই টপিকটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, তোমরা খুব ভালো করে খেয়াল করো এই জায়গাটাতে। তাহলে এইভাবে আমাদেরকে লিমিটিং রিয়েজেন্ট বের করতে হয়। এখন আমরা মেন কোশ্চেন আসবো যে কোশ্চেনটা কিভাবে থাকলে আমাদের লিমিটিং রিয়েজেন্টের কনসেপ্ট লাগিয়ে কি করে আমাদের আনসারগুলো বের করতে হয়।
তাহলে 4 moles of nitrogen is reacted with 9 moles of hydrogen to form ammonia, সেক্ষেত্রে আমরা কতটা মোল অ্যামোনিয়া পাবো, অ্যামোনিয়ার ওয়েট কত, কতটা মলিকিউলস অ্যামোনিয়া পাবো, এইসব ক্যালকুলেট আমরা করতে পারবো। তাহলে ফার্স্ট আমাদের কোশ্চেনে কি দেওয়া রয়েছে, 4 moles of নাইট্রোজেন এবং 9 moles of হাইড্রোজেন। আমি প্রথমে একবার বললাম যে যদি তোমাদের কোশ্চেনে দুটো রিঅ্যাক্টেন্টের নাম্বার অফ মোলস গিভেন থাকে তাহলে ফার্স্ট আমাদের মাথায় আসবে কি, আমাদের লিমিটিং রিএজেন্ট দিয়ে আমরা প্রবলেমটা শুরু করব। খুব ভালো করে এই কথা তোমরা মাথায় রেখে দাও। তাহলে রিয়াকশনে কি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন রিয়াক্ট করে কি করলো, অ্যামোনিয়া তৈরি করলো। তাহলে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কিছু, আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করার জন্য আমার কি করতে হবে, এখানে 2 নাইট্রোজেন 3, তাহলে আমাদের ইকুয়েশনটা এখানে ব্যালেন্স, 6টা হাইড্রোজেন 2টো নাইট্রোজেন। তাহলে আমাদের কি বলেছে, এখন আমাদের গিভেন মোল কত দেওয়া রয়েছে, মোলস গিভেন 4 আর হাইড্রোজেন আছে 9। তাহলে এখানে আমরা কি কোনটা লিমিটিং রিয়েজেন্ট, নাইট্রোজেন না হাইড্রোজেন, সেটা আমাদের ফার্স্ট বের করতে হবে। মোলস রিঅ্যাক্টেড ও গিভেন মোলস বাই কোএফিশিয়েন্ট অফ নাইট্রোজেন গিভেন মোল বাই কোএফিশিয়েন্ট অফ হাইড্রোজেন 3। তাহলে আমাদের 3 ছোট, তার মানে কি এখানে আমাদেরকে হাইড্রোজেন হলো কি আমাদের লিমিটিং রিয়েজেন্ট। তো হাইড্রোজেন লিমিটিং রিয়েজেন্ট, তার লিমিটিং রিয়েজেন্টের কন্ডিশন সংজ্ঞা কি, ডেফিনেশন কি ছিল, যে রিঅ্যাক্টেন্টটা আমাদের ফার্স্ট কনজিউম হবে সেটাই আমাদের কি লিমিটিং। তাহলে আমাদের এই রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যামোনিয়ার যে রিঅ্যাকশনটা, অ্যামোনিয়া কি করে ফর্ম হচ্ছে যে রিঅ্যাকশনটা, সেটাই আমাদেরকে হাইড্রোজেন কি আমাদের ফার্স্ট কনজিউম হচ্ছে এখানে। তাহলে আমরা রিঅ্যাকশনটা, তাহলে আমাদেরকে এখানে আলটিমেটলি বের করতে আমাদের কত মোলস আমরা অ্যামোনিয়া পাবো। তাহলে এখানে আমরা 3 হাইড্রোজেন। একটা কথা সবসময় এখানে বলে, যখন আমরা এই লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেনগুলো সলভ করব, যেটা আমাদের লিমিটিং রিয়েজেন্ট পাবো সেটা থেকে আমাদের কোশ্চেন সলভ করা শুরু করতে হবে। আলটিমেট যেটা আমি বলতে চাইছি যে এখানে 3 হাইড্রোজেন বা হাইড্রোজেনের সাপেক্ষে আমাদের প্রবলেমগুলো সব করতে হবে এখানে। তাহলে আমরা কি এখানে 3 মলিকিউলস বা 3 মোলস হাইড্রোজেন থেকে আমরা কি পাচ্ছি, 1 মোল রিয়াক্ট করছে কার সাথে, 1 মোল নাইট্রোজেন। তাহলে 1 মোল হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে আমাদের 1/3 নাইট্রোজেন। আর কোশ্চেনে গিভেন রয়েছে কত মোল হাইড্রোজেন, 9 মোল হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে আমাদের 9/3 নাইট্রোজেন। তো 3 মোল নাইট্রোজেন আমরা রিয়াক্ট করছে 9 মোল হাইড্রোজেনের সাথে। সেম ভাবে আমরা দেখব 3 মোল হাইড্রোজেন থেকে আমাদের কত মোল অ্যামোনিয়া হচ্ছে, কত মোল, 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি আমরা অ্যাকর্ডিং টু দ্য ব্যালেন্স রিয়াকশন। দেন 9 মোল থেকে কত পাচ্ছি আমরা, 9 মোল হাইড্রোজেন থেকে 6 মোল অ্যামোনিয়া। তাহলে কি আমরা আনসারটা পেয়ে গেছি। তাহলে আফটার দ্য রিয়াকশন কি বলেছে এখানে, আফটার দ্য রিয়াকশন যে টু ফর্ম কত মোল আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে কত মোল আমাদের 6 মোল আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এভাবে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। ফার্স্ট কি আমাদের লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে, যেটা আমাদের লিমিটিং রিয়েজেন্ট সেটা যেটা ব্যালেন্স ইকুয়েশন থেকে, যেটা আমরা ব্যালেন্স ইকুয়েশন থেকে যে আমরা মোলটা পাবো সেই মোল থেকে আমাদের আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা রিয়াকশন করাবো, সেটা রিয়াকশন যেটা হবে, যেটা মোল আমাদের গিভেন রয়েছে তারপর সেটার সাথে ক্যালকুলেশন করে লাস্ট আমাদের ওটার যে কত মোল আফটার দ্য রিয়াকশন পাচ্ছি সেটা পাবো। তাহলে আফটার দ্য রিয়াকশন আমরা কি কি পাচ্ছি, আফটার দ্য রিয়াকশন পাচ্ছি নাম্বার অফ মোলস অফ অ্যামোনিয়া কত, 6 মোল। তো যেহেতু আমরা নাম্বার অফ মোলস পেয়ে গেছি তাহলে আমরা এখান থেকে কি বের করতে, ওয়েট অফ অ্যামোনিয়া বের করতে পারবো। সো ওয়েট অফ অ্যামোনিয়া গিভেন মাস, আমরা কি জানি নাম্বার অফ মোলস ইকুয়াল টু ওয়েট বাই মোলার মাস। এখানে 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 ওয়েট বের করতে হবে, ওয়েট মানে হচ্ছিল নাম্বার অফ মোলস ইন্টু মোলার মাস। নাম্বার অফ মোলস কত আমাদের 6 আর মোলার মাস কত নাইট্রোজেন অ্যামোনিয়া, এখানে 14 প্লাস 3 17, তো 6 ইন্টু 17, 6 7 42 2 4 102। তাহলে আমাদের কত ওয়েট কত হচ্ছে 102 গ্রাম, 102 গ্রাম। এবার মলিকিউলস অফ অ্যামোনিয়া আমরা বের করতে পারবো, যেহেতু আমরা এন জানি। এখানে মলিকিউলস অফ অ্যামোনিয়া বের করতে আমাদের এন কত গিভেন, এন 6 গিভেন, এন মলিকিউলস আমাদের বের করতে বলেছে 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ নাম্বার অফ মলিকিউলস ইকুয়াল টু 6 ইন্টু 6.022 ইন্টু 10⁻23।
তো এইভাবে কি আমরা লিমিটিং রিয়েজেন্টের মাধ্যমে কত মোল রয়েছে বা কত মোল আলটিমেটলি আফটার দ্য রিয়াকশন কত মোল অ্যামোনিয়া ফর্ম হচ্ছে বা কত মোল প্রোডাক্ট ফর্ম হচ্ছে, তারপর আফটার কতটা ফার্স্ট কোনটা আমাদের কনজিউম হচ্ছে, তারপর কোনটা আমাদের এক্সেস রয়েছে। যেহেতু আমাদের হাইড্রোজেন আমাদের কি লিমিটিং রিয়েজেন্ট, তার মানে কি এই ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনটাকে কি বলবো আমরা, কি এক্সেস রিয়াক্ট্যান্ট, এক্সেস রিয়াক্ট্যান্ট বা এক্সেস রিয়েজেন্ট। হ্যাঁ, দেন আমরা স্টয়চিওমেট্রি, এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটি টপিক, স্টার মেরে দাও। কি স্টয়চিওমেট্রি মানে কি? স্টয়চিওমেট্রির মধ্যে যেসব প্রবলেমগুলো আমাদের আলোচনা করবো সেই প্রবলেমগুলোতে ফার্স্ট ক্রাইটেরিয়া কি থাকবে, কি আমাদের ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন। যেহেতু আমাদের রিয়াকশন যদি ব্যালেন্সড কেমিক্যাল থাকে সেই ক্ষেত্রে আমরা স্টয়চিওমেট্রির মাধ্যমে কোশ্চেন সলভ করব। তো ফার্স্ট যে আমাদের এখানে আমরা কিছু লাইন বা কিছু কনসেপ্ট মনে রাখতে হবে সেটা আমরা এখানে আলোচনা করবো। ফার্স্ট যে আমাদের যে ইকুয়েশনটা রয়েছে মিথেনের সঙ্গে অক্সিজেন বা মিথেনের যে কম্বাসন রিয়াকশন, O2 সঙ্গে রিয়াকশনে কার্বন ডাই অক্সাইড এবং 2 মোল অফ H2 হচ্ছে। তাহলে আমরা এইভাবে স্টয়চিওমেট্রির ক্ষেত্রে আমাদের ব্যালেন্সড ইকুয়েশনগুলো এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি যে যদি আমাদের এখানে 1 মোল CH4 react with 2 into 2 মোল অক্সিজেন এর সাথে রিয়াক্ট করে 1 মোল কার্বন ডাই অক্সাইড এবং 2 মোল H2O ফর্ম করেছে, তখনই আমরা এটা বলতে হবে, এটাকে আমরা মোল হিসেবে ইউজ করতে পারবো যখনই আমাদেরকে ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশন থাকবে। তাহলে কি এখানে 1 মোল CH4 আমাদের 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বা রিয়াক্ট করে 1 মোল কার্বন ডাই অক্সাইড এবং 2 মোল H2O ফর্ম করেছে। সেমভাবে আমরা এখানে এইভাবে বলতে পারি যে Na molecules of CH4 2 into Na molecules of অক্সিজেন রিয়াক্ট করে Na molecule of কার্বন ডাই অক্সাইড এবং 2 into Na molecules of H2O ফর্ম করেছে। এটা তখনই আমরা বলতে হবে যখন আমাদেরকে স্টয়চিওমেট্রিতে থাকবে বা ব্যালেন্স রিয়াকশনে থাকবে। এখানে CH4 গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং H2O লিকুইড, এই দুটো আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু যখন আমরা গ্যাসে STPতে বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার যখন আমরা লিটারে প্রকাশ করব তখন শুধু আমাদের গ্যাসের ক্ষেত্রে প্রকাশ করব। সেই ক্ষেত্রে যদি আমাদের এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 22 বা 22.4 লিটার মিথেন রিয়াক্টস উইথ 2 into 12.4 liter oxygen to form 22.4 liter of carbon dioxide। কারণ এখানে আমরা গ্যাসের ক্ষেত্রে লিখলাম কারণ H2 আমাদের লিকুইড, তাই এক্ষেত্রে আমাদের কি এটা হবে না 22.4 লিটার কি আমাদের কন্ডিশন প্রযোজ্য হবে না, অ্যাপ্লাই হবে না, শুধু আমাদের গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তাহলে কি আমরা এই তিনটে ভাবে কি আমাদের কোনো স্টয়চিওমেট্রিক ব্যালেন্সড কেমিক্যাল রিয়াকশনকে এক্সপ্রেস করতে পারি। তো ফার্স্ট আমাদের কি মোলের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, যে আমাদের যে কোএফিসিয়েন্টগুলো থাকবে সেইগুলো আমাদের ডিরেক্ট মোল হিসেবে ইউজ হবে। আর যেহেতু আমরা মোল পেয়ে যাই তাহলে মোল থেকে কি আমরা নাম্বার অফ মলিকুলস পেয়ে যাবো। তো আলটিমেটলি নাম্বার অফ মলিকুলস থেকে কি আমরা তারপর মোল থেকে আমরা কি লিটারও পেয়ে যাচ্ছি 22.4 লিটার অ্যাট STP। তাহলে কি এখানে Na মলিকুলস এবং 22.4 লিটার প্রতিটা হচ্ছে। দেন আমাদের কোশ্চেন রয়েছে যে এই স্টয়চিওমেট্রির উপর বেস করে যে কোশ্চেন সেটা হলো কি ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ কার্বন ডাই অক্সাইড প্রডিউসড বাই দ্য কমপ্লিট কম্বাশন অফ 10 মোলস অফ প্রোপেন। তাহলে কি প্রোপেনে যদি কমপ্লিট কম্বাশন হয় সেক্ষেত্রে আমাদের কত মোলস অফ কার্বন ডাই অক্সাইড পাবো। তো ফার্স্ট প্রোপেন আমাদের C3H8 প্লাস কম্বাশন রিয়াকশন অক্সিজেনের সাথে রিয়াকশন কার্বন ডাই অক্সাইড প্লাস H2O। তাহলে আমরা ফার্স্ট কি করে ব্যালেন্স করব রিয়াকশনটা, আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ব্যালেন্স করার জন্য ফার্স্ট আমাদের কি প্রথমে আমরা কার্বন ব্যালেন্স করব, তারপর আমরা হাইড্রোজেন ব্যালেন্স করব, তারপর আমরা কি অক্সিজেন ব্যালেন্স করব। তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন মধ্যে ফার্স্ট আমাদের কার্বন ব্যালেন্স করতে হবে, তারপর আমাদের হাইড্রোজেন ব্যালেন্স করব, তারপর আমরা অক্সিজেন ব্যালেন্স করব। তো ফার্স্ট আমাদের সেখানে কার্বন 3টে রয়েছে, এখানে কার্বন 1টা রয়েছে, তাহলে কার্বন 3টে, এখানে কার্বন 3টে করতে হবে, তার জন্য আমি
3 দিয়ে গুণ করে দেবো। তো এখানে কার্বন 3টা আমাদের স্যাটিসফাই হয়ে গেল। তারপর কার্বন স্যাটিসফাই করার পর আমাদেরকে হাইড্রোজেন স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আমাদেরকে 8টা রয়েছে। তাহলে এখানে হাইড্রোজেন আমাদের 8টা বানাতে হবে। তাহলে যেহেতু আমাদের হাইড্রোজেন এখানে 2টো রয়েছে, হাইড্রোজেন 8টা বানাতে ব্যালেন্স করতে গেলে আমাদের এখানে কি 4 দিয়ে গুণ করে দেবো। তো তারপর আমাদের কার্বন ব্যালেন্স হয়ে গেল, হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল, তারপর আমাদের কি অক্সিজেন ব্যালেন্স করতে হবে। তাহলে আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টে অক্সিজেন রয়েছে এবং এখানে আমাদের কি 6টা অক্সিজেন রয়েছে। তাহলে আমাদের 6 আর 4 আর 10টা, তার মানে কি আমাদের এখানে 5 গুণ করলে এই পাশে আমাদের ব্যালেন্স 10টা হয়ে গেল। তো এইভাবে আমাদের কি প্রথমে কার্বন, তারপর হাইড্রোজেন, তারপর অক্সিজেন, এইভাবে আমাদের পরপর কি ব্যালেন্স করতে হবে আমাদের রিয়াকশন। তো ব্যালেন্স রিয়াকশন যেহেতু আমাদের স্টয়চিওমেট্রি ফার্স্ট ক্রাইটেরিয়া, আমাদের কি ব্যালেন্স রিয়াকশন হতে হবে। তো আমাদের এই রিয়াকশনটা আমাদের কি ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্সড রিয়াকশন। এখন আমরা স্টয়চিওমেট্রি ফলো করে করব কনসেপ্ট ইউজ করে, যে এখানে কত দিয়ে আছে 10 মোলস অফ প্রোপেন থেকে আমরা কত ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস অফ কার্বন ডাইঅক্সাইড পাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টয়চিওমেট্রি 1 mole of propane বা C3H8 react with 5 mole of oxygen to form 3 mole of carbon dioxide এবং 4 mole of H2O। যেহেতু আমাদের কি 10 moles of propane থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইড বের করতে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে 1 mole propane থেকে আমরা পাই 3 mole of carbon dioxide। সুতরাং গিভেন রয়েছে আমাদের 10 মোল থেকে কত হয়, 10 মোল থেকে পাই আমরা 3 × 10, কত 30 মোল অফ কার্বন ডাইঅক্সাইড। এইভাবে কি আমাদের স্টয়চিওমেট্রির মাধ্যমে কোশ্চেন সলভ করতে হবে। তার একটি প্রবলেম রয়েছে, ক্যালকুলেট দ্য ওয়েট অফ রেসিডিউ অবটেইনড when 1 mole of calcium carbonate is strongly heated। ক্যালসিয়াম একটা, কার্বন একটা, অক্সিজেন তিনটে। তাহলে এটা আমাদের কি অলরেডি ব্যালেন্সড ইকুয়েশনে রয়েছে আমাদের। একটা কথা তোমরা সবসময় মনে রাখবে, কখন আমরা মনে করো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, ব্যালেন্সড ইকুয়েশন করলাম, কারণ আমাদের লিমিটিং রিয়েজেন্ট এবং আমাদের স্টয়চিওমেট্রি দুটো ক্ষেত্রে কি আমাদের ব্যালেন্স রিয়াকশন করতে হয়। ব্যালেন্সড ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মনে রাখবো, যে যদি আমাদের কোনো কোশ্চেনে দুটো রিয়াক্টেন্ট দেওয়া থাকে এবং দুটো রিয়াক্টেন্টের নাম্বার অফ মোলস গিভেন থাকে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি সেটা লিমিটিং রিয়েজেন্ট ইউজ করে বের করব। আর যদি আমাদের যে কোনো একটার নাম্বার অফ মোলস দেওয়া থাকে, যেমন এই ক্ষেত্রে 1 মোল অফ ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমাদের একটা রিয়াক্টেন্ট রয়েছে, সেই ক্ষেত্রে কি আমরা স্টয়চিওমেট্রির কনসেপ্ট অ্যাপ্লাই করে এখানে আমরা করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি পাচ্ছি, ওয়েটের রেসিডিউ ক্যালসিয়াম কার্বনেট প্লাস, হ্যাঁ এখানে কি বলছে ওয়েট রেসিডিউ। একটা জিনিস ভালো করে দেখো, এখানে ক্যালসিয়াম কার্বনেট সলিড, ক্যালসিয়াম অক্সাইড সলিড, এখানে কার্বন ডাইঅক্সাইড কি গ্যাস। তাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে কি, এটা আমাদের বায়ুতে উড়ে যাবে, যার কারণে আমাদের আলটিমেটলি রেসিডিউ কোনটি থাকছে, রিয়াকশন রেসিডিউ থাকছে কি আমাদের ক্যালসিয়াম অক্সাইড। এখানে রেসিডিউ বলতে আমাদের ক্যালসিয়াম অক্সাইডকে বোঝানো হয়েছে, কারণ কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলে আমাদের রিয়াকশন থেকে এটা উদ্বায়ী হয়ে বা উড়ে যাওয়া বলে এটা আমাকে রেসিডিউ বলতে এটাকে বোঝানো হয়েছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আলটিমেট তাহলে আমার ক্যালকুলেশন এটা আসবে না, আমাদের ক্যালকুলেশন আসবে ক্যালসিয়াম অক্সাইড, কারণ এখানে রেসিডিউ ক্যালসিয়াম অক্সাইডই থাকছে। তাহলে কি আমরা অ্যাকর্ডিং টু দ্য স্টয়চিওমেট্রি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে পাই কি 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তাহলে সেই আমাদের কোশ্চেনে সেটা হচ্ছে যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কত মোল রেসিডিউ থাকে, তা আলটিমেটলি আমাদের আনসার হবে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তা আলটিমেটলি আমাদের লেকচারটা এই পর্যন্তই ছিল। তোমরা এই কনসেপ্টটা খুব ভালো করে দেখবে, কারণ এই কনসেপ্টটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কনসেপ্টের উপর বেস করে তোমাদের পুরো হোল কেমিস্ট্রি রয়েছে। তবে এই লেকচারটি দেখার পর তোমাদের এই লেকচারের উপর বেস করে যেসব কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, কোনো ডাউট হলে তোমরা কমেন্টে জানাবে। আজকের লেকচার এই পর্যন্ত।